যেটা বলছিলাম যে আমি তোমাদের এর আগে ইকোনমিক্সের প্রথম যে ইন্ট্রো পার্টটা আমি অলরেডি দুটো ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা যারা কমপ্লিট করোনি তারা কমপ্লিট করে নিও। আজ যেটা তোমাদের শুরু করতে চলেছি সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম বলতে তোমরা বুঝতেই পারছো, বাংলায় যেটাকে আমরা বলি জাতীয় আয়। তো দেখো, জাতীয় আয়কে যদি আমি আমাদের ফ্যামিলির সঙ্গে কল্পনা করি, তাহলে দেখো, সাপোজ ধরো তোমাদের ফ্যামিলিতে মেম্বার সংখ্যা 5 জন, 5 জন কি 4 জন, ঠিক আছে। এবার দেখো, পাঁচজন মানুষ 5টা ভেরিয়াস জায়গা থেকে কি করছে, আর্নিং করছে। কেউ হয়তো ব্যবসা করছে, কেউ হয়তো জব করছে, কেউ হয়তো বাড়িতে কিছু প্রোডাক্ট উৎপন্ন করছে, বাকি দুজন হয়তো অন্য কোথা থেকে কোনো টাকা ইনকাম করছে। বাংলা কথা হলো যে 5জন মানুষ যদি 5টা জায়গা থেকে ইনকাম করে, অথবা 5জনের মধ্যে দুজন বা 3জন যদি ইনকাম করে, তো এই ইনকামের যে সমষ্টি সেটাই তোমাদের ফ্যামিলির মান্থলি ইনকাম বলো বা ইয়ারলি ইনকাম বলো, সেটা হবে। ঠিক একই রকমভাবে একটা নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি কোনো একটা দেশের বা কোনো একটা কান্ট্রির মোট যে পরিমাণ আয় হয়, সেটাই হচ্ছে সেই দেশের ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। তো দেখো, আজকে যে অধ্যায়টা আমি তোমাদের করাতে যাচ্ছি, তো এই অধ্যায়ের মধ্যে মূল যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেইগুলো আমি প্রথমে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা জানবো। তারপরে আমরা জানবো জাতীয় আয়টা কি। অ্যাকচুয়ালি দেখো, জাতীয় আয় যেটা, সেটা কিন্তু আহ, পরিমাপের বিভিন্ন পদ্ধতি রয়েছে, ঠিক আছে। কখনো আমরা জাতীয় আয়কে উৎপাদনের ভিত্তিতে পরিমাপ করি, কখনো আয়ের ভিত্তিতে পরিমাপ করি, কখনো মোট যে পরিমাণ ব্যয় হচ্ছে তার ভিত্তিতে আমরা জাতীয় আয়কে পরিমাপ করি। তো এই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করে আমাদের কি হয় না, আমাদের জাতীয় আয়কে আমরা পরিমাপ করে থাকি। তো আজকে যেগুলো আমি আলোচনা করব সেগুলো আবার বলে দিই। ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়টা আমরা আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব জিএনপি, এনএনপি, জিডিপি, এবং এর সাথে সাথে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস, জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এনএনপি অ্যাট মার্কেট প্রাইস, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এনডিপি, জিএনআই, এনএনআই, এমএনআই, এইগুলো কিন্তু আমরা কি করব, এগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। যেটা আমি বলছিলাম যে এনএনআই, এমএনআই, আরএনআই, এই সমস্ত জিনিসগুলো আমরা আজকে জানবো। এবং তারপরে জানবো পার ক্যাপিটা ন্যাশনাল ইনকাম, আমাদের মাথা পিছু জাতীয় আয় কি সেটা জানবো। তারপরে আমরা জানবো পার্সোনাল ইনকাম কি। তারপরে আমরা জানবো রিলেশনশিপ এনআই এবং এনপির মধ্যে, জিএনপি এবং এনএনপির মধ্যে কি রিলেশন আছে সেগুলো জানবো। এবং সর্বোপরি যেটা জানবো সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকামকে কিভাবে পরিমাপ করতে হয় সেটা আমরা জানবো। তো চলো, প্রথমেই আমরা জানবো কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ন্যাশনাল ইনকাম রিগার্ডিং। দেখো, প্রথমেই বলি, আমাদের যে জাতীয় আয় কমিটি, ন্যাশনাল ইনকাম কমিটি, এটা কিন্তু গঠিত হয় 1949 সালে। তাহলে কত সালে গঠিত হচ্ছে এটা? 1949 সালে কিন্তু আমাদের জাতীয় আয় কমিটি গঠন হয়। এবার দেখো, আমাদের যে জাতীয় আয় পরিমাপ করে সেটা কে পরিমাপ করে? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন কিন্তু আমাদের জাতীয় আয় পরিমাপ করে, ঠিক আছে। এই যে ইনফরমেশনগুলো আমি তোমাদের এখানে তুলে দিয়েছি, এগুলো বিভিন্ন পরীক্ষায় এসছিল, তার সেই ইনফরমেশন নিয়ে আমি এখানে তুলে দিয়েছি। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে 1949 সালে আমাদের ন্যাশনাল ইনকাম কমিটি গঠন হয়। এবং আমাদের যে জাতীয় আয় পরিমাপ করা হয় বা পরিমাপ করে, কারা পরিমাপ করে? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন কিন্তু পরিমাপ করে। ওকে, এবার দেখো, জাতীয় আয়কে, এই ন্যাশনাল ইনকামকে আমরা ওয়াই শব্দ দ্বারা প্রকাশ করি। কোন শব্দ দ্বারা প্রকাশ করি? ওয়াই শব্দ দ্বারা কিন্তু আমরা জাতীয় আয়কে প্রকাশ করে থাকি। এবার দেখো, জাতীয় আয় আর্থিকভাবে প্রকাশ করা হয়, তাই এখান থেকে কি করা হয়, কোনো একটা দেশের সাম্প্রতিক সাফল্য বোঝা যায়। কেমন? দেখো, আমি সাপোজ বললাম যে কোনো একটা ফ্যামিলির ইনকাম এই 2022 সালের রেসপেক্টে 1.5 লক্ষ টাকা। তাহলে বুঝতেই পারছো, যে ফ্যামিলির ইনকাম 2022 সালের রেসপেক্টে 1.5 লক্ষ টাকা, মোটামুটিভাবে বলা যায় তারা আর্থিক দিক থেকে সচ্ছল। ঠিক একই রকমভাবে আমাদের দেশের জাতীয় আয়ের উপর নির্ভর করে আমরা বলতে পারি
সেই দেশ কতটা উন্নত, সেই দেশ কতটা অনুন্নত, সেই দেশ উন্নয়নশীল কিনা, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। সাপোজ ধরো আমি যদি মাথাপিছু আয় দেখি, কোনো একটা কান্ট্রির মাথাপিছু আয় দেখি 4,000 টাকা, $4,000 ধরে নাও, $4,000, তাহলে তো আমি বলতেই পারি যে না, এটা আস্তে আস্তে উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছে। কিন্তু যদি আমি দেখি মাথাপিছু আয় মোটামুটি ওই 2,000-এর কাছাকাছি, $2,000-এর কাছাকাছি, তাহলে আমি বলতে পারবো যে না, এটা অনুন্নত কান্ট্রির মাথাপিছু আয়। কারণ আমরা আগের দিন পড়েছিলাম কিসের ক্ষেত্রে, এই ইনকামের ফ্যাক্ট দিয়ে আমরা কিন্তু ইকোনমিকে ভাগ করেছিলাম, এবং সেখানে আমরা দেখেছিলাম যে 3,000 সামথিং হচ্ছে তোমার যারা পিছিয়ে পড়া কান্ট্রি রয়েছে, যারা অনুন্নত কান্ট্রি রয়েছে, তারা 3,000 সামথিং, এবং 3,000-এর উপর থেকে শুরু হচ্ছে ডেভেলপিং কান্ট্রি মানে উন্নয়নশীল কান্ট্রি, এবং তারপরে গিয়ে আরও অন্য অন্য ছিল, এগুলো আমরা দেখেছি। তো যাই হোক, আমাদের ভারতবর্ষে প্রথম যে জাতীয় আয়টা পরিমাপ করে, কে পরিমাপ করেন হচ্ছে দাদাভাই নৌরোজি। কত সালে করে? 1867 থেকে 1868 সালের মধ্যে কিন্তু দাদাভাই নৌরোজি প্রথম আমাদের জাতীয় আয় পরিমাপ করে, ঠিক আছে। এবং তিনি যখন জাতীয় আয় পরিমাপ করে, একটু লিখে নেবে প্রত্যেকে, তিনি যখন জাতীয় আয় পরিমাপ করে, তখন আমাদের পার ক্যাপিটা ইনকাম কত ছিল? পার ক্যাপিটা ইনকাম কিন্তু তিনি দেখিয়েছিলেন 20 টাকা। কত টাকা? 20 টাকা। তাহলে আমাদের ভারতবর্ষে প্রথম জাতীয় আয় কে পরিমাপ করে? প্রথম জাতীয় আয় পরিমাপ করে কিন্তু দাদাভাই নৌরোজি। কত সালে? 1867 থেকে 1868 সালের মধ্যে। এবং তিনি আমাদের পার ক্যাপিটা ইনকাম যেটা দেখিয়েছিলেন, সেটা কত দেখিয়েছিলেন? 20 টাকা দেখিয়েছিলেন। ওকে, এরপরে চলে আসো, প্রথম বৈজ্ঞানিক ভিত্তিতে আমাদের জাতীয় আয় পরিমাপ করা হয় 1931 থেকে 32 সালে। কে পরিমাপ করে? ডাক্তার VKRV রাও, ঠিক আছে, ডাক্তার VKRV রাও 1931 থেকে 32 সালের মধ্যে কিন্তু জাতীয় আয় তিনি পরিমাপ করেন। এবার দেখো, এই যে জাতীয় আয় পরিমাপ করছেন, এটা কিন্তু প্রথম কিসের ভিত্তিতে পরিমাপ করেছিলেন? না, সায়েন্টিফিক ভিত্তিতে। তিনি কি কি বিষয়কে এখানে তুলে ধরেছিলেন? তিনি প্রাইমারি সেক্টর, আমি তোমাদেরকে সেক্টর করিয়েছিলাম যে প্রাইমারি সেক্টর কি, সেকেন্ডারি সেক্টর কি, হ্যাঁ, তো তিনি প্রাইমারি সেক্টর এবং সেকেন্ডারি সেক্টরের কথা কিন্তু উল্লেখ করেছিলেন, ঠিক আছে। উল্লেখ করে তিনি পার ক্যাপিটা ইনকাম তিনি কত দেখিয়েছিলেন, এটাও কিন্তু উল্লেখযোগ্য একটা ইনফরমেশন, তোমরা লিখে নেবে। কত সেটা? না, 77.90। কত? 77.90 টাকা কিন্তু তিনি পার ক্যাপিটা ইনকাম দেখিয়েছিলেন। আর এটাই ছিল আমাদের দেশের প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ। ওকে, চলো এরপরে দেখো, আমাদের গভর্নমেন্টের সাহায্য নিয়ে প্রশান্ত চন্দ্র মহলানবিশ আমাদের প্রথম সরকারি অফিসিয়াল ভাবে আমাদের ন্যাশনাল ইনকাম কমিটি গঠন হয় 1949 সালে, এবং সেই কমিটিতে আমাদের জাতীয় আয়কে পরিমাপ করেছিল, এবং সেখানে আমাদের ন্যাশনাল ইনকাম কত দেখিয়েছিল? না, আমাদের ন্যাশনাল ইনকাম দেখিয়েছিল 8,710 কোটি টাকা। কত টাকা? 8,710 কোটি টাকা। তাহলে দেখো, সরকারিভাবে প্রথম জাতীয় আয় পরিমাপ করে বাণিজ্য মন্ত্রক দ্বারা কত সালে? 1948 থেকে 49 সালে। কে করে? প্রশান্ত চন্দ্র মহলানবিশ। কার সাহায্যে নিয়ে? টোটাল এই যে দেখছো, এর একটু আগে আমরা দেখলাম VKRV রাও, এই VKRV রাও কিন্তু এই কমিটির মেম্বার ছিল, ঠিক আছে। যাই হোক, তাহলে প্রথম সরকারিভাবে যেটা জাতীয় আয় পরিমাপ করা হয় কত সালে? 1948 থেকে 1949 সালের মধ্যে দিয়ে। এবং এই সালে যে আমাদের জাতীয় আয়টা পরিমাপ করেছিল, তার পরিমাণ কত ছিল? 8,710 কোটি টাকা। এবং এই সময় কিন্তু পার ক্যাপিটা ইনকাম যেটা দেখানো হয়েছিল, সেটা কিন্তু 225 টাকা দেখানো হয়েছিল। কত টাকা দেখানো হয়েছিল? 225 টাকা। খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। আর এই যে জাতীয় আয়টা, এটা প্রেজেন্ট করা হয় 1951-এ। কত সালে? 1951-এ কিন্তু এটা কি করা হয়, এই যে যে জাতীয় আয়টা রয়েছে, এটা কিন্তু পাবলিশ করা হয়ে থাকে। কিন্তু এটা করা হয়েছিল কত সালে? 1948 থেকে 1949 সালের মধ্যে কিন্তু এটা করা হয়েছিল। এবার দেখো, আমরা একটু আগে দেখলাম সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, ঠিক আছে, এটা কি করে? আমাদের জাতীয় আয় পরিমাপ করে। কিন্তু দেখো, এই যে যে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন যেটা রয়েছে, বর্তমানে এর নাম হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস।
সিএসও একই মানে এদের অ্যাব্রিভিয়েশন কোড বাট অ্যাব্রিভিয়াল কোড, কিন্তু এটা এই সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, বর্তমানে এটার নাম হয়ে গেছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। ওকে, এরাই কিন্তু কি করে আমাদের এখন বর্তমানে জাতীয় আয় কি পরিমাপ করে। ওকে, চলো তাহলে আমরা পেয়ে গেলাম কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এবার দেখো এখানে আমরা বারবার পার ক্যাপিটা ইনকাম ইউজ করছি, তো চলো দেখে নিই পার ক্যাপিটা ইনকাম কি। দেখো পার ক্যাপিটা ইনকাম বলতে মাথা পিছু আয়। সাপোজ ধরো তোমাদের ফ্যামিলিতে তিনজন মানুষ ইনকাম করেন, তিনজন মানুষ এবং তিনজনের ইনকাম, একজন 20 টাকা করে, আর একজন 15 টাকা করে, আর একজন 10 টাকা করে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, মোট 45 টাকা। 45 টাকা কয়জনে ইনকাম করছে? তিনজনে। 3 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে মাথা পিছু আয় হয়ে যাবে কিন্তু 15 টাকা। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে দেখো আমাদের পার ক্যাপিটা ইনকামটা কিভাবে বের করা হয় না, আমাদের টোটাল যে জাতীয় আয়টা রয়েছে, টোটাল জাতীয় আয়কে আমাদের যে টোটাল পপুলেশন রয়েছে সেই পপুলেশন দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? পার ক্যাপিটা ইনকামের যে কনসেপ্টটা রয়েছে সেটা কিন্তু আমি পেয়ে যাব। একটুখানি তোমাদের বলবো যে তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তো সঙ্গে সঙ্গে রিপোর্ট করো, আমি সেখানটা ক্লিয়ার করে দেবো। ওকে, চলো তাহলে দেখো আমাদের প্রথমে আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস পেলাম। সেটা হচ্ছে 1949 সালে আমাদের জাতীয় আয় কমিটি গঠন হয়, এনআইসি, ন্যাশনাল ইনকাম কমিটি। তারপরে দেখো জাতীয় আয় পরিমাপ করে কে? বর্তমানে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস, আগে যেটা ছিল কি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন ছিল। আর এই জাতীয় আয়কে ইংরেজি ওয়াই শব্দ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ওকে, এবার দেখো জাতীয় আয়, কোনো দেশের জাতীয় আয় থেকে আমরা কি বুঝতে পারি না সেই দেশ বর্তমানে উন্নত ক্যাটাগরির মধ্যে আছে না উন্নয়নশীল ক্যাটাগরির মধ্যে আছে, বা সেই দেশ আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে যাচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি কিসের সাহায্যে? সেটা কিন্তু আমরা বুঝতে পারি সম্পূর্ণভাবে তা সেই দেশের জাতীয় আয়ের ভিত্তিতে। আর জাতীয় আয়, কোনো দেশের জাতীয় আয় জেনারেলি জিডিপির ভিত্তিতে কিন্তু আমরা সেই দেশের জাতীয় আয়কে নির্ধারণ করি। আমি পরে আসছি এই বিষয়ে ডিটেলসে বলবো। আর আমাদের যদি একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখি আমাদের এই ন্যাশনাল ইনকাম সম্পর্কে, তাহলে প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের জাতীয় আয় প্রথম প্রস্তুত করেন কে? দাদাভাই নৌরোজি। কত সালে? 1867 থেকে 1868 সালে তিনি প্রথম এটা পরিমাপ করে, এবং সেখানে তিনি পার ক্যাপিটা ইনকাম কত দেখান? 20 টাকা। দেন বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের ভারতের বর্ষে প্রথম যে জাতীয় আয় পরিমাপ করেন তিনি কে? ডাক্তার VK RV রাও। কত সালে? 1931 থেকে 1932-তে। এবং দেখো তিনি যে আমাদের জাতীয় আয় পরিমাপ করছেন সেক্ষেত্রে তিনি প্রাইমারি সেক্টর এবং সেকেন্ডারি সেক্টরের কথা কিন্তু উল্লেখ করেছিলেন, তারপরের সেক্টরগুলোতে কিন্তু অত বেশি উল্লেখ তিনি করেননি। এরপরে চলে আসো সরকারিভাবে জাতীয় আয় কত সালে পরিমাপ করা হয়? সরকারিভাবে জাতীয় আয় পরিমাপ করা হয় 1948 থেকে 49-এর মধ্যে। প্রশান্ত চন্দ্র মহলানবিশ কিন্তু এটা করেন, এবং এটা করা হয় আমাদের সম্পূর্ণভাবে বাণিজ্যিক মন্ত্রক দ্বারা। এখানে আমাদের ন্যাশনাল ইনকামকে দেখানো হয় 8,710 কোটি টাকা, এবং পার ক্যাপিটা ইনকাম দেখানো হয় 225 টাকা। ওকে, তারপরেই আমি তোমাদের বললাম পার ক্যাপিটা ইনকাম কোনো একটা দেশের মোট যে ইনকাম বা জাতীয় আয় সেটাকে যদি আমরা পপুলেশন দিয়ে ডিভাইডেড করি, তাহলে যেটা পাবো সেটা আমরা পেয়ে যাব, কি পেয়ে যাব না, সেই দেশে আমাদের মোট পার ক্যাপিটা ইনকাম। ওকে, পার ক্যাপিটা ইনকামটা আমরা সেখানে পেয়ে যাব। এবার চলে আসো আমরা প্রথম যে টার্মটা জানবো, একদম খুব গুরুত্বপূর্ণ দুটো টার্ম আমরা এখান থেকে শিখবো। একটা হচ্ছে মার্কেট কস্ট প্রাইস, আর একটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। কি কি জানবো? একটা হচ্ছে মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস, আর একটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। এই দুটো টার্ম জেনে তারপরে আমরা মূল টপিকের মধ্যে প্রবেশ করব। মার্কেট প্রাইসটা কি না, দেখো একজন কনজিউমার বা ভোক্তা, বা সাপোজ ধরো তুমি বাজারে গিয়ে যে মূল্য দিয়ে একটা দ্রব্য পারচেস করছো, ঠিক আছে, তুমি কোনো একটা দ্রব্য দোকানে গেলে, দোকানে গিয়ে যে মূল্য দিয়ে তুমি দোকান থেকে কিনছো সেটাই হয়ে যাবে কি? মার্কেট কস্ট, মার্কেট প্রাইস। ঠিক আছে, এবার দেখো মার্কেট প্রাইসের মধ্যে তো আমাদের ট্যাক্স থাকে, তাই না, ইনডাইরেক্ট ট্যাক্স থাকে। তো সেই ট্যাক্সটা দিয়েই কিন্তু আমাদের কি হয় না, আমাদের মার্কেট প্রাইসটা হয়। বাংলা কথা হলো আমরা যে কোনো দ্রব্য মার্কেট থেকে যে মূল্য দিয়ে কিনি সেটাই হয়ে যাবে আমাদের
মার্কেট প্রাইস। এবার দেখো ফ্যাক্টর কস্টটা কি। ফ্যাক্টর কস্ট যদি দেখো তাহলে আমি লিখতে পারি মার্কেট কস্ট থেকে, মার্কেট প্রাইস থেকে ইনডাইরেক্ট ট্যাক্সটা যদি আমি বাদ দিই, ইনডাইরেক্ট ট্যাক্সটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে আমাদের ফ্যাক্টর কস্ট। আমি আবারও বলছি, মার্কেট প্রাইস কি? মার্কেট প্রাইস হচ্ছে তুমি বাজারে গেলে, বাজারে গিয়ে যে মূল্য দিয়ে কোনো একটা প্রোডাক্ট পারচেস করলে সেই যে মূল্যটা, সেটাই হয়ে যাবে ওই প্রোডাক্টের মার্কেট প্রাইস। এবার চলে আসি ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্ট কি? ফ্যাক্টর কস্ট হচ্ছে তুমি যে মূল্য দিয়ে বাজার থেকে প্রোডাক্টটা কিনেছিলে সেখান থেকে যে ইনডাইরেক্ট ট্যাক্সটা রয়েছে, গভর্নমেন্ট যে ইনডাইরেক্ট ট্যাক্সটা নিচ্ছে, সেই ট্যাক্সটা যদি আমি বাদ দিই তাহলে আমরা যেটা পাবো সেটা কিন্তু আমরা ফ্যাক্টর কস্ট পাবো। এবার দেখো বর্তমানে কি হচ্ছে। বর্তমানে সাপোজ তুমি একটা মোবাইল ফোন কিনতে যাবে বা যাই কিনতে যাও না কেন, দেখবে ওখানে তোমার মোবাইলের একটা মূল্য রয়েছে এবং তার পাশাপাশি তোমার 18% জিএসটি বা যে প্রোডাক্টের যেমন পার্সেন্টেজ জিএসটি রয়েছে সেই জিএসটি ধরো আরও কেটে নেবে। ঠিক আছে, আমি সাপোজ এখানে 120 টাকা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে ফ্যাক্টর কস্ট কোনটা? এখানে ফ্যাক্টর কস্ট কিন্তু তোমার মোবাইলের যে মূল্যটা পড়লো সেটা কিন্তু ফ্যাক্টর কস্ট হয়ে যাচ্ছে। আর এই যে যে ট্যাক্সটা রয়েছে, এখন তো বর্তমানে আমাদের ট্যাক্স সব জিএসটির আন্ডারে চলে এসছে। একটা এস জিএসটি আর একটা হচ্ছে সি জিএসটি, তাই না? তো দেখো এখন কিন্তু আমাদের মার্কেট প্রাইস যদি বলি তাহলে টোটাল মার্কেট প্রাইস এখানে কত হয়ে যাবে? 4120 টাকা। অর্থাৎ তুমি জিএসটি সহ বা ট্যাক্স সহ যে টাকাটা প্রদান করছো সেটা হয়ে যাবে তোমার কি না, সেটা তোমার হয়ে যাবে মার্কেট প্রাইস। এবার দেখো এই মার্কেট প্রাইস থেকে যদি তুমি ট্যাক্সটাকে বাদ দাও, মার্কেট প্রাইস 4120, এর থেকে তুমি যদি ট্যাক্সটা বাদ দাও তাহলে যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে আমাদের ফ্যাক্টর কস্ট। ওকে, চলো তাহলে দেখো আমরা অলরেডি এখান থেকে দুটো টার্ম জানলাম, একটা হচ্ছে মার্কেট প্রাইস আর একটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। এই দুটো টার্মের উপর দাঁড়িয়েই আমরা একটু পরেই আরো ডিটেলসে আলোচনা করব এবং আমাদের এই সাবজেক্টটা বুঝতে এই দুটো টার্মের প্রয়োজন হবে। চলো এরপরে দেখো আমরা প্রথমেই জানবো ন্যাশনাল ইনকাম সম্পর্কে। আমি একটু আগেই বললাম যে ন্যাশনাল ইনকাম কি। ন্যাশনাল ইনকামকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ওয়াই দ্বারা আমরা ন্যাশনাল ইনকামকে প্রকাশ করি। এবার দেখো ন্যাশনাল ইনকাম কাকে বলে যদি আমি বলি, তাহলে দেখো আমি এখানে যোগ করে দিয়েছি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটা হয়ে যাচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম। দাদা এত কঠিন সমীকরণের কি মানে আছে? কিচ্ছু মানে নেই। দেখো যেটা আমাদের জিডিপি সেটাই আমাদের কি ন্যাশনাল ইনকাম। তো যাই হোক, আমি যে কথাটা বললাম এখন, যেটা আমাদের জিডিপি সেটাই আমাদের ন্যাশনাল ইনকাম, এই কথাটা তোমরা একটু পরেই বুঝে যাবে। আপাতত ন্যাশনাল ইনকাম কি সেটা একটু দেখে নাও। দেখো এখানে যে ডেফিনেশনটা দেয়া আছে সেই অনুযায়ী যদি আমি বলি তাহলে কি হবে না, কোনো একটা দেশের নির্দিষ্ট সময়, বেসিক্যালি একটা নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে, মানে একটা বছরের মধ্যে যে পরিমাণ দ্রব্য এবং সেবা সৃষ্টি হয়, মানে দেখো শুধু যে আমরা কোনো প্রোডাক্ট উৎপন্ন করলাম সেটাই যে আমাদের অর্থ দেয় তা কিন্তু না। দেখো একজন নার্স সে সেবা প্রদান করছে, একজন শিক্ষক সে সেবা প্রদান করছে, তো সেই সেবা প্রদানের মাধ্যমে সে কি করছে? অর্থ উপার্জন করছে। তো এই যে মোট দ্রব্য মানে প্রোডাক্ট উৎপাদন, মানে কিছু জিনিসপত্র আমরা উৎপাদন করছি এবং কিছু সেবার মাধ্যমে যে আমরা টাকা উপার্জন করছি, এই যে যে অর্থমূল্য, এই অর্থমূল্যের যে যোগফল সেটাকেই আমরা কি বলবো? সেটাকেই আমরা বলবো না জাতীয় আয়। দেখো এখানে সেটাই করা হয়েছে কি, সি ফর কনজিউমার স্পেন্ডিং, মানে ভোক্তা ব্যয়। তুমি প্রতি বছরে যে পরিমাণ খরচ করো অথবা সেটা হয়ে যাচ্ছে কি, সেটা হয়ে যাচ্ছে আমাদের ভোক্তা ব্যয়। এবং তারপরে দেখো তুমি ইনভেস্ট করছো কোনো একটা জায়গা থেকে, কোনো একটা জমি কিনে রাখছো বা তুমি তোমার টাকাকে কোনো কাজে লাগাচ্ছ, তো সেই ইনভেস্টমেন্টটা সেটাও এর সঙ্গে যোগ যোগ করতে হবে। এরপরে সরকার কি করছে? একটা খরচ করছে সেটা। আর তারপরে কি? তারপরে হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, মানে আমাদের দেশ থেকে যে পরিমাণ টাকা বাইরে বেরিয়ে যাচ্ছে তার থেকে যে পরিমাণ টাকা আসছে সেটা আমাদের বাদ দিতে হবে। এই ব্যাপারটা বোঝা গেল না, তাই তো? দেখো
এখানে এক্সপোর্ট বা ইম্পোর্টের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে দেখো বিদেশ থেকে কিছু লোক আমাদের দেশে এসে কাজ করছে, ঠিক আছে, বিদেশ থেকে কিছু লোক আমাদের দেশে এসে কাজ করছে, বা সাপোজ আইপিএল, তোমরা যারা আইপিএল খেলা দেখো, মানে আমাদের যে ক্রিকেট লিগটা চলছে, একটা মানে সব থেকে বৃহত্তম জুয়া বোর্ড বলতে পারো, এই আইপিএল খেলায় বিদেশি প্লেয়াররা ইন্ডিয়ায় এসে খেলছে। তো এরা কি করছে না, ইন্ডিয়ার থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো আমাদের দেশের প্লেয়ার যদি কোনো অন্য দেশের হয়ে খেলে, সাপোজ ধরো এখন অস্ট্রেলিয়ায় এরকম আইপিএল এর মতো কোনো একটা খেলা চলছে, অস্ট্রেলিয়া প্রিমিয়ার লিগ ধরে নাও, অস্ট্রেলিয়া প্রিমিয়ার লিগ ধরে নাও, তো সেখানে আমাদের বিরাট কোহলি গিয়ে কি করছে না, সে সেই দেশ থেকে টাকা নিয়ে আসছে। তো এখানে অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার আমাদের দেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে, ওখানে থেকে আমাদের বিরাট কোহলি কি করছে না, অস্ট্রেলিয়ার থেকে টাকা নিয়ে আসছে। এই যে দুটো ব্যাপার, ডেভিড ওয়ার্নার ধরো $400 নিয়ে গেল, আর আমাদের বিরাট কোহলি ধরো $300 নিয়ে আসলো, তাহলে কি হলো, এই যে রেজাল্টটা, এটা রেজাল্টটা কত হলো, $100, $100 হলো। তো এই ব্যাপারটাই হচ্ছে আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্ট, ঠিক আছে, মানে আমাদের এক্স মাইনাস এম, আমাদের যে টাকা বাইরে চলে যাচ্ছে, আর আমাদের যারা বিদেশে কাজ করছে, যেমন আমাদের ভারতবর্ষের অনেক মানুষ আছে যারা কি করছে না, তারা বিদেশের মাটিতে গিয়ে কাজ করছে এবং সেখান থেকে অর্থ উপার্জন করে আমাদের দেশে নিয়ে আসছে। তো সেই টাকাটা আমরা কি করব, বাদ দেব, বাদ দেওয়ার পরে যে রেজাল্টটা আমাদের আসবে সেটাই হয়ে যাবে কি, আমাদের জাতীয় আয়, বা সেটাই হয়ে যাবে আমাদের ন্যাশনাল ইনকাম। এবার দেখো ন্যাশনাল ইনকামকে, এই জাতীয় আয়কে আমরা তিনভাবে ক্যালকুলেট করতে পারি। কিসের ভিত্তিতে? ফার্স্ট অফ অল আমরা এই জাতীয় আয়কে আয়ের ভিত্তিতে ক্যালকুলেশন করতে পারি। মানে আমাদের দেশে মোট যত পরিমাণ মানুষ রয়েছে, যত মানুষ বিভিন্ন জীবিকার সঙ্গে যুক্ত রয়েছে, তো সেই জীবিকার রেসপেক্টে কি করছে না, তারা অর্থ উপার্জন করছে। তো সেই যে আয়গুলো হচ্ছে, টোটাল যা আমাদের আয়গুলো হচ্ছে, এই আয়গুলোকে যদি আমরা যোগ করি, তাহলে যে রেজাল্টটা পাবো সেটাকে আমরা কি বলবো না, সেটাকে আমরা জাতীয় আয় বলবো। আবার দেখো যখন কিনা আমাদের দেশের প্রত্যেকটা মানুষ, তার ডেইলি একটা ব্যয় রয়েছে, প্রত্যেক দিনের একটা খরচ রয়েছে, এবং ইয়ারলি যদি আমি সেটাকে দেখি, বছরে একটা খরচ রয়েছে। তো এই যে বিভিন্ন খাতে আমরা খরচ করছি, সেই খরচগুলোকে যদি যোগ করি, তাহলেও যেটা পাবো সেটা হয়ে যাবে কি, আমাদের জাতীয় আয়। তাহলে ব্যয়ের ভিত্তিতেও আমরা জাতীয় আয়কে কি করতে পারি, কাউন্টিং করতে পারি। আবার দেখো জাতীয় আয়কে উৎপাদনের ভিত্তিতে কাউন্টিং করতে পারি। কেমন ভাবে সেটা? দেখো আমাদের দেশে যে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, মানে দ্রব্য এবং সেবা সৃষ্টি করছি, আমরা দ্রব্য এবং সেবা সৃষ্টি করছি, আমরা কিছু প্রোডাক্ট উৎপন্ন করলাম, আমরা কিছু সেবা প্রদান করলাম, এই যে যে মোট উৎপাদনটা হচ্ছে, সেইগুলোকে যদি আমরা যোগ করি, তাহলেও কিন্তু আমরা কি করতে পারবো না, জাতীয় আয়কে ক্যালকুলেট করতে পারবো। তো এগুলো নিয়ে আমি পরে ডিটেলসে আসছি। আগে আপাতত জেনে নাও আমাদের জাতীয় আয় কি, না কোনো একটা দেশ নির্দিষ্ট সময়ে, বেসিক্যালি 1 ইয়ার টাইমের মধ্যে যে পরিমাণ দ্রব্য এবং সেবা উৎপন্ন করে, এবং সেই দ্রব্য এবং সেবার যে অর্থ মূল্য, সেটাকে যদি আমি যোগ করি, তাহলে যেটা পাবো সেটাকে আমরা কি বলবো না, সেটাকে আমরা বলবো জাতীয় আয়। ওকে, চলো এবার দেখো আমি একটু আগেই বলছিলাম যে জাতীয় আয়কে বিভিন্ন ভাবে আমরা কি করতে পারি, ক্যালকুলেট করতে পারি, বা বিভিন্ন ভাবে আমরা জাতীয় আয়কে মেজার করতে পারি। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা উৎপাদনের সমষ্টি হিসাবে আমরা জাতীয় আয়কে কি করতে পারি, বের করতে পারি বা ক্যালকুলেশন করতে পারি। দেখো আমরা কি কোথা কোথা থেকে উৎপাদন করি, সাপোজ ধরো জমি থেকে আমরা কি উৎপাদন করি, চাল ডাল কাপড়, এগুলো আমরা জমি থেকে উৎপাদন করি। শ্রম, শ্রম কোথায় আমরা প্রয়োগ করি, শিল্প কলকারখানায়। মূলধন, মূলধন দিয়ে আমরা কি কোনো সম্পদ কিনে রাখতে পারি, এবং সেখান থেকে আমাদের কি কি উৎপন্ন হতে পারে। সংগঠন, যেমন ধরো শিক্ষক ডাক্তার আইনজীবী, এরা কি করে, সেবা প্রদান করছে, তো এরাও কিছু কিছু জিনিস উৎপাদন করছে। কি উৎপাদন করছে, দ্রব্য ও সেবা, ঠিক আছে। দ্রব্য কোথা থেকে পাচ্ছি,
না জমি এবং শ্রম থেকে দ্রব্য পাচ্ছি, মূলধন মূলধন থেকে আমরা দ্রব্য পেতে পারি, মূলধন থেকে আমরা সেবাও পেতে পারি, আবার দেখো সংগঠন থেকে আমরা কি পাচ্ছি, সেবা পাচ্ছি। তাহলে এই যে আমাদের উৎপাদন হচ্ছে, বিভিন্ন ডাইরেকশন থেকে আমরা উৎপাদন করছি, তো এই যে ডাইরেকশনগুলো থেকে আমরা উৎপাদন করছি, এই ডাইরেকশনগুলোকে যদি আমি যোগ করি তাহলে যে রেজাল্ট পাবো সেটা পাবো হচ্ছে কি মোট উৎপাদন, তাই না? বিভিন্ন খাত থেকে আমরা যে প্রোডাক্টগুলো পাচ্ছি সেগুলোকে যদি আমি কাউন্টিং করি তাহলে যেটা পাবো সেটা হয়ে যাবে আমার মোট উৎপাদন। আর এই মোট উৎপাদনকেই আমি বলতে পারবো কি না, মোট উৎপাদন ইজ ইকুয়াল টু আমাদের কি জাতীয় আয়। ওকে, চলো এবার আমরা আয়ের সমষ্টি থেকে দেখে নেব যে আয়ের সমষ্টির থেকে আমরা জাতীয় আয় কিভাবে বের করতে পারি। দেখো আমরা জমির থেকে, জমির মোট খাজনা আমরা একটা আয় পাচ্ছি, শ্রম মোট মজুরি, একজন শ্রমিক কলকারখানায় কাজ করতে গেছে, তো কাজ করার পরে সারা দিনের শেষে সে একটা বেতন পাবে বা একটা মজুরি পাবে, সেই টাকাটা। মূলধন আমি কোথাও ইনভেস্ট করেছি, সেখান থেকে আমি ইন্টারেস্ট পাচ্ছি, সেটা হয়ে যাবে আমাদের মোট সুদ। কোনো একটা সংগঠন রয়েছে, একটা টিচার্স অ্যাসোসিয়েশন রয়েছে বা একটা অন্য কোনো মেডিকেল অ্যাসোসিয়েশন রয়েছে, তো তারা কি করছে, সেবা প্রদান করছে, এবং সেবা প্রদানের জন্য সে কি করছে না টাকা নিচ্ছে, সেটাও একটা মুনাফা। তো এগুলোকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো, আমি টোটাল আয়ের সমষ্টি পাবো, তাই না? জমির মালিক, শ্রমিক, মূলধন প্রদানকারী বা বিনিয়োগ, এবং ডি উদ্যোক্তা বা সংস্থা। তো এদেরকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো, টোটাল একটা আয় পাবো। এখানে আমি জমির থেকে কত আয় করছি, শ্রম থেকে আমাদের ভারতবর্ষে কত ইনকাম হচ্ছে, মূলধন থেকে কত ইনকাম হচ্ছে, সংগঠনগুলো থেকে কত ইনকাম হচ্ছে, তো এই যে ইনকামগুলো হচ্ছে সেগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আয়ের সমষ্টি। তো এই আয়ের সমষ্টিকেই আমি কি বলতে পারবো না, এই আয়ের সমষ্টিকেও কিন্তু আমি বলতে পারবো জাতীয় আয়। মানে টোটাল ভারতবর্ষে মোট যে পরিমাণ আয় হচ্ছে সেটাই হয়ে যাবে কি আমাদের জাতীয় আয় হয়ে যাবে। এরপরে আমি বলেছিলাম যে ব্যয়ের সমষ্টি অনুযায়ী আমরা কি করতে পারি, জাতীয় আয়কে ক্যালকুলেট করতে পারি বা জাতীয় আয়কে আমরা পরিমাপ করতে পারি। কিভাবে? দেখো ব্যয়, একজন মানুষ তার যদি আয় না থাকে সে তো ব্যয় করতে পারবে না, তাই না? তো সে মাসে 5,000 টাকা ব্যয় করে, এর মানে হলো তার মান্থলি ইনকাম 5,000 টাকা। ঠিক একই রকম ভাবে একটা দেশের ক্ষেত্রে যদি তোমরা দেখো, সেই দেশ মোট কি পরিমাণ ব্যয় করছে সেটাই হয়ে যাবে সেই দেশের কি না মোট ব্যয়। আর এই মোট ব্যয়কেই আমরা কি বলতে পারি, জাতীয় আয় বলতে পারি। এর বিভিন্ন প্রবলেমস রয়েছে, আমি প্রবলেমস নিয়ে পরে আলোচনা করছি, আপাতত এটা জেনে নাও। এবার দেখো ব্যয় কোন কোন ক্ষেত্রে করি আমরা, ভোগ্যদ্রব্য কেনার ক্ষেত্রে, মানে আমাদের ডেইলি লাইফে, এভরিডে লাইফে যে সমস্ত প্রোডাক্টগুলো আমাদের প্রয়োজন হয় সেই সমস্ত দ্রব্যগুলোই হচ্ছে আমাদের ভোগ্যদ্রব্য, এবং তার পেছনে আমরা কি করি, যে ব্যয়টা করি সেটা হচ্ছে আমাদের ভোগ ব্যয় করি। এবার ভোগ্য যে ব্যয়টা রয়েছে সেই ব্যয়টা কিন্তু আমাদের কি না বিভিন্ন ক্ষেত্রে হয় না, আমাদের কিছু গ্রসারি কেনার জন্য প্রয়োজন হতে পারে, আমাদের বিভিন্ন ফার্নিচার কেনার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, তো এগুলো সব আমাদের কিসের মধ্যে পড়বে না, আমাদের ভোগ্য ব্যয়ের মধ্যে পড়বে, বা কনজিউমার যে গুডস রয়েছে সেগুলোর জন্য আমরা যে ব্যয়টা করছি সেটা আমাদের কি হয়ে যাবে, ভোগ্য ব্যয়ের মধ্যে পড়বে। এবং সেগুলোকে যদি আমি কাউন্টিং করি তাহলে মোট ভোগ ব্যয় পাবো। আর আমি যদি কোথাও ইনভেস্টমেন্ট করি, হ্যাঁ আমি কোথাও ইনভেস্ট করলাম, সেই ইনভেস্টের জন্য যে টাকাটা আমরা ইউজ করব সেটা হয়ে যাবে কি আমাদের বিনিয়োগ ব্যয়। ঠিক আছে, এবার মোট বিনিয়োগ ব্যয় প্লাস মোট ভোগ ব্যয়, এই দুটো মিলে হবে আমাদের ব্যয়ের সমষ্টি। আমরা যে পরিমাণ টাকা ব্যয় করব, মোট যে পরিমাণ টাকা ব্যয় করব সেটাই আমি বলে দেব কি না সেটা আমাদের জাতীয় আয়। বোঝা গেল? তাহলে দেখো আমরা জাতীয় আয়কে তিনটে প্রধান ভাবে ক্যালকুলেশন করতে পারি। কি কি না, আয়ের সমষ্টি, প্রথমে আমরা যেটা দেখলাম উৎপাদনের সমষ্টি, তারপরে আয়ের সমষ্টি, দেন আমরা পেলাম ব্যয়ের সমষ্টি। ওকে, এই ছিল আমাদের জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো। এবার আমরা চলে আসব জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কি, জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কি বা মোট জাতীয় উৎপাদন কি। দেখো উৎপাদন মানেই প্রোডাকশন, তো মোট জাতীয় যে প্রোডাকশনটা হচ্ছে সেটা কি আমরা এখানে
দেখবো। দেখো, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলতে কি বোঝায় না, কোনো একটা কান্ট্রি, সাপোজ ধরে নাও আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়াতে কি হবে না একটা নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, এই কথাটা সব জায়গায় থাকবে, জেনারেলি 1 ইয়ার, একটা নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে যে পরিমাণ কি হবে দ্রব্য, গুডস অ্যান্ড সার্ভিসেস আমরা পাবো, গুডস অ্যান্ড সার্ভিসেস আমরা পাবো, এই গুডস অ্যান্ড সার্ভিসের যে ভ্যালু, হ্যাঁ, এর যে অর্থ ভ্যালু, সেই অর্থ ভ্যালুর যোগফলকে আমরা কি বলবো, জিএনপি বলবো, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কিন্তু আমরা বলবো। এবার দেখো তাহলে কি দাঁড়ালো আমাদের জিএনপি, জিএনপি যেটা দাঁড়ালো বা মোট জাতীয় উৎপাদন যেটা দাঁড়ালো, না একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা নির্দিষ্ট দেশে যে পরিমাণ দ্রব্য এবং সেবা উৎপাদন হচ্ছে সেটাকে যদি আমরা যোগ করি তাহলে যেটা আমরা পাবো সেটাকে আমরা কি বলবো, জিএনপি বলবো, বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা মোট জাতীয় উৎপাদন কিন্তু আমরা বলবো। এবার দেখো তাহলে আমরা জিএনপি বুঝে নিলাম। এবার দেখো জিএনপির সাথে সাথে আরো দুটো টার্ম এখান থেকে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস। জিএনপি অ্যাট মার্কেট প্রাইস কি হবে না, জিএনপি আমাদের মোট যে জাতীয় উৎপাদনটা হলো, হ্যাঁ, সেই উৎপাদনকে যদি আমি মার্কেট প্রাইস দিয়ে গুণ করি তাহলে সেটাকে আমি কি বলবো, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস। আর মার্কেট প্রাইস কি সেটা তো আমি আগেই বলে দিয়েছি। তাহলে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস কি না, আমাদের যে জিএনপিটা হচ্ছে সেই জিএনপি কে যদি আমরা কি করি, মার্কেট প্রাইস দিয়ে গুণ করি বা অর্থমূল্য দিয়ে যদি গুণ করি তাহলে যেটা পাবো সেটা আমরা কি পাবো, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস। হ্যাঁ, এটাকে এইভাবেও লেখা হয়, জিএনপি মার্কেট প্রাইস, এরকম ভাবেও কিন্তু লেখা হয়ে থাকে। ওকে, বা এটা অনেক সময় এরকমও লেখে, জিএনপি মার্কেট প্রাইস। ওকে, তারপরেই দেখো আমরা যেটা পাবো সেটা হচ্ছে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। দেখো আমি তোমাদের যখন ফ্যাক্টর কস্ট বলেছিলাম, ফ্যাক্টর কস্ট আমি বলেছিলাম তখন বলেছিলাম যে আমাদের যেটা মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস থেকে আমি ইনডাইরেক্ট ট্যাক্সটাকে বাদ দিয়ে দেবো, মার্কেট প্রাইস থেকে ইনডাইরেক্ট ট্যাক্সটাকে বাদ দিয়ে দেবো, তাহলে আমি ফ্যাক্টর কস্ট পেয়ে যাব। দেখো এখানে তাই করা হয়েছে, জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট এর মানে হচ্ছে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে আমি ইনডাইরেক্ট ট্যাক্সটাকে বাদ দিয়ে দেবো, ইনডাইরেক্ট ট্যাক্সটা বাদ দিয়ে দিলে আমি কি পেয়ে যাব না, জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। ওকে, তোমরা বুঝতে পারছো, আমি বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছো কি না, একটুখানি প্রত্যেকে সাউন্ড অন করে বলো, তোমাদের বুঝতে প্রবলেম হচ্ছে না তো? জিএনপিটা আলাদা বলুন। জিএনপি হচ্ছে আমাদের দেশে ধরো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি, উৎপাদন আমরা যা করব। তো একটা দেশে তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জিনিস উৎপাদন হয়। সাপোজ ধরো তোমার বাড়িতে 10 কেজি চাল উৎপন্ন হচ্ছে, আর একজনের বাড়িতে 15 কেজি গম উৎপন্ন হচ্ছে, কারোর বাড়িতে 13 কেজি তেল উৎপন্ন হচ্ছে। তো এই যে যে টোটাল উৎপাদন হচ্ছে এগুলো থেকে তো আমি যোগ করতে পারি, এই টোটাল উৎপাদনকে আমি কি করতে পারি, যে এই টোটাল যে উৎপাদনটা হচ্ছে আমরা যে এটাকে যোগ করছি এর যে অর্থমূল্যটা দাঁড়াবে, বাজার ভ্যালু, সাপোজ ধরো 10 কেজি চালের দাম 50 টাকা, 15 কেজি গমের দাম 25 টাকা, আর 13 কেজি আলুর দাম ধরে নাও 25 টাকা, তাহলে তোমার মোট ইনকাম কত হয়ে গেল, 100 টাকা। এই যে যে 100 টাকাটা আসছে, যে অর্থমূল্যটা আসছে, সেই অর্থমূল্যটাকে আমি কি বলবো, জিএনপি। বোঝা গেল? এই দেখো, দ্রব্য এবং সেবা সৃষ্টি হয় তার অর্থমূল্যের যোগফলকে আমি কি বলবো, জিএনপি। তারপরে দেখো জিএনপি অ্যাট মার্কেট প্রাইস কি না, জিএনপির সঙ্গে আমি যদি মার্কেট প্রাইসকে গুণ করি তাহলে যেটা পাবো সেটাই জিএনপি অ্যাট মার্কেট প্রাইস। আর জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট কি না, জিএনপির সঙ্গে আমি জিএনপি অ্যাট মার্কেট প্রাইসকে, যেটা আমি এখানে পাচ্ছি, এটার থেকে আমি ইনডাইরেক্ট ট্যাক্সটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমি যেটা পাবো সেটা হয়ে যাবে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস। ওকে, বাকিরা সবাই বুঝতে পারছো তো? একটু কথা বলো, বাকিরা বুঝতে পারছো তো? হ্যাঁ দাদা। ওকে, চলো তবে
এবার চলে আসো, দেখো একটু আগে আমরা পেয়েছিলাম জিএনপি, কি পেয়েছিলাম? জিএনপি। এবার দেখো যেটা পাবো সেটা হচ্ছে এনএনপি, কিচ্ছু না। জিএনপির থেকে ডেপ্রিসিয়েশন বা অপচয়টা যদি আমরা বাদ দিই, বা অবচয়টা যদি আমরা বাদ দিই, তাহলে যেটা পাবো সেটা আমরা পাবো কি? এনএনপি। তাহলে দেখো কোনো একটা বছরে তুমি যে পরিমাণ প্রোডাকশন করেছো তার থেকে যে তোমার অপচয় হয়েছে, সাপোজ ধরো তুমি ধান চাষ করেছিলে, ধান চাষ করতে গিয়ে তোমার, তুমি 20 কেজি ধান উৎপন্ন করেছো, তার থেকে সাপোজ ধরো 2 কেজি ধান তোমার নষ্ট হয়েছে কোনোভাবে, তো এটা অপচয় হয়ে যাচ্ছে। এটা বাদ দিলে পরে তোমার কত আসছে? 18। এটা হয়ে যাবে কি তোমার? এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট। মানে তোমার জিএনপি মানে গ্রস, মানে টোটাল কত আসছে। সাপোজ যদি তোমরা স্যালারি শিট কারো দেখো, তো সেক্ষেত্রে দেখবে স্যালারি কেউ একজন পাচ্ছে ধরো 25,000 টাকা, তো 25,000 টাকা সে যেটা পাচ্ছে সেটা গ্রস পাচ্ছে। এরপরে সে পিএফ এর জন্য সাপোজ 2,000 টাকা কাটাচ্ছে, তার ট্যাক্সের জন্য ধরো 150 টাকা কাটছে, বা আমি এটাকে 3,000 টাকা ধরে নিলাম, তাহলে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে এই 5,000 টাকা তার বাদ চলে যাচ্ছে। এবার দেখো তাহলে যদি 5,000 টাকা যদি বাদ চলে যায়, তাহলে যে স্যালারিটা সে পাচ্ছে, কত টাকা পাচ্ছে? 20,000 টাকা। এই যে যে 20,000 টাকা পাচ্ছে, এটা ওর নেট স্যালারি, ঠিক আছে? তো মানে মূল স্যালারি হয়ে দাঁড়াবে, ওকে, বা নিট স্যালারি হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আমাদের যে পরিমাণ উৎপাদন হচ্ছে, সেই উৎপাদন থেকে ডেপ্রিসিয়েশন বা আমাদের অবচয়টা যদি আমরা বাদ দিই, যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে আমাদের এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট। আগেরটা ছিল গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস মানে সামগ্রিক বলতে পারো। সেই সমগ্র থেকে যে অপচয়টা আছে, সেই অপচয়টা যদি আমি বাদ দিয়ে দিই, বা ডেপ্রিসিয়েশনটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি যেটা পাবো সেটা পাবো কি? এনএনপি। এনএনপি অ্যাট মার্কেট প্রাইস কি? আর সেই একই ব্যাপার, এনএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে, হ্যাঁ, এনএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে আমি যদি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই, তা সরি জিএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে আমি যদি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। দেখো আগে আমরা কি পেয়েছিলাম? জিএনপি অ্যাট মার্কেট প্রাইস। তো এই জিএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে, এটার থেকে, এই জিএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে, এটার থেকে আমি কি বাদ দিয়ে দেবো? ডেপ্রিসিয়েশন বা অপচয়। দেখো তাই এখানটায়, এখানে দেখো এনএনপি অ্যাট মার্কেট প্রাইস কাকে বলবো? না, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে, যেটা আমি আগে বের করেছিলাম জিএনপি অ্যাট মার্কেট প্রাইস, তার থেকে ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আমরা যেটা পাবো সেটা হবে, হয়ে যাবে কি? এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। তারপরে দেখো এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট কি? আগে আমরা পেয়েছিলাম জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট পেয়েছিলাম। জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্টে পেয়েছিলাম যে না, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে ইনডাইরেক্ট ট্যাক্সটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে? জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এখন কি? এখন দেখো এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট কি হয়ে যাবে? না, জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট থেকে ডেপ্রিসিয়েশনটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? না, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমি আবারও বলছি, এনএনপি কি? না, জিএনপি থেকে অবচয় বাদ দিলে আমরা এনএনপি পেয়ে যাব। ঠিক একই রকম ভাবে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে অপচয় বাদ দিলে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস পেয়ে যাব। ঠিক একই রকম ভাবে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট থেকে অপচয় বাদ দিলে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট পেয়ে যাব। ক্লিয়ার? চলো এরপরে দেখো জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দেখো আমরা একটু আগে পেয়েছিলাম যে কি পেয়েছিলাম? জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন, ঠিক আছে? এখানেও দেখো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট অভ্যন্তরীণ উৎপাদন। হ্যাঁ, মোট অভ্যন্তরীণ উৎপাদন। দেখো এটার সংজ্ঞা বা এটার ডেফিনেশন ঠিক আগেরটার মতোই, পুরো সিমিলার আগেরটার মতোই, ওকে। কিন্তু দেখো এখানে এই যে জিডিপিটা, জিডিপির ক্ষেত্রে কি হয় না, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আমরা যেটা পেয়েছিলাম, সেখান থেকে কোন জিনিসটা আমাকে বাদ দিতে হবে? না, এক্স মাইনাস এমটাকে আমাদের বাদ দিতে হবে। বাকি সব কিন্তু সিমিলার। এই ডেফিনেশন যেটা এখানে আমার আছে, সেটা ওখানেও আছে, সেম সিমিলার ওইখানেও আছে, একই ডেফিনেশন, একই ডেফিনেশন। বাট এখানে কি করা হয় না, এইখানে জিএনপির থেকে আমাদের এক্সপোর্ট, আমি দেখিয়েছিলাম প্রথমে এক্সপোর্ট, আর এটা হচ্ছে আমাদের ইম্পোর্ট। এক্সপোর্ট থেকে আমাদের ইম্পোর্ট বাদ দিয়ে
যেটা থাকে সেটাই হয়ে যাবে কি আমাদের জিডিপি বা আমাদের মোট অভ্যন্তরীণ উৎপাদন। ওকে, আমি আবারও বলছি, জিএনপি থেকে আমরা যদি এক্সপোর্ট এবং ইম্পোর্টটাকে বাদ দিই, এক্সপোর্ট যা হচ্ছে তার থেকে যদি আমরা ইম্পোর্টটাকে বাদ দিই, তাহলে যেটা আমরা পাবো সেটাকে আমরা কি বলবো, জিডিপি। এবার দেখো, জিডিপি থেকে আমরা এনডিপি কিভাবে পাবো, সেই একই রকম ভাবে একটু আগে আমরা জিএনপি থেকে এনএনপি বের করেছিলাম, জিএনপি থেকে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছিলাম, ঠিক একই রকম ভাবে এখানে আমরা কি বাদ দেব, জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেব, তাহলে আমরা কি পাবো, এনডিপি পেয়ে যাব। ওকে, তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি, কোনো একটা দেশে নির্দিষ্ট সময়ে যে কি হয়, দ্রব্য এবং সেবা উৎপন্ন হয়, তার যে অর্থমূল্য, তার যোগফলকে আমরা কি বলি, জেনারেলি জিডিপি বলি। তবে জিডিপির ক্ষেত্রে আমরা কি করি, অ্যাডিশনালি যেটা করি সেটা হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্টটাকে কিন্তু আমরা এখানে প্রাধান্য দিয়ে থাকি। ওকে, চলো এবার দেখো জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম, আমাদের মোট জাতীয় আয়। মোট জাতীয় আয় অলরেডি আমরা ডিসকাস করেছি। কোথায় করেছি না, দেখো আমরা আয়ের সমষ্টি আকারে ডিসকাস করেছিলাম। এই যে আয়ের সমষ্টি, জমি, শ্রম, মূলধন, সংগঠন, এইগুলোর মোট যদি আমি যোগ করি, যেটা পাবো সেটা হয়ে যাবে কি আমাদের মোট জাতীয় আয়। তো এটা অলরেডি আমাদের আলোচনা করা হয়েছে, আমি তবু আর একবার বলে দিচ্ছি। দেখো, মোট জাতীয় আয় কি না, মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ, মোট মুনাফা ইজ ইকুয়াল টু মোট জাতীয় আয়। কোনো একটা দেশে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য এবং সেবা উৎপন্ন হচ্ছে, তার যে অর্থমূল্য, সেই অর্থমূল্যের যোগফলকে বা তার থেকে যে আয়টা আসছে, সেই আয়ের যোগফলকে, কার যোগফল, আয়ের যোগফল, সেই আয়ের যোগফলকে আমরা কি বলবো, জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম। কি বলবো, গ্রস ন্যাশনাল ইনকাম। এবার দেখো জিএনআই অ্যাট মার্কেট প্রাইস, কিচ্ছু না, আমি জিএনআই কে কি দেব, মার্কেট প্রাইস দিয়ে গুণ করে দেব, তাহলে আমি কি পেয়ে যাব, জিএনআই অ্যাট মার্কেট প্রাইস। আর ফ্যাক্টর কস্টের ক্ষেত্রে ঠিক ঠিক তাই, আমি জিএনআই অ্যাট মার্কেট প্রাইস থেকে ইনডাইরেক্ট ট্যাক্সটাকে বাদ দিয়ে দেবো, যেটা আমি এর আগে শিখেছিলাম। তাহলে জিএনআই অ্যাট মার্কেট প্রাইস থেকে আমি ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দিয়ে দিলে আমি কি পাবো, জিএনআই অ্যাট ফ্যাক্টর কস্ট কিন্তু আমরা পেয়ে যাব। চলো এরপরে যেটা জানবো সেটা হচ্ছে এনএনআই, নিট ন্যাশনাল ইনকাম। তাহলে দেখো একটু আগে আমি কি পেলাম, জিএনআই, জিএনআইটা পেলাম। তো জিএনআই থেকে আমি ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দেব, জিএনআই থেকে আমি কি বাদ দেব, ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দেব, তাহলে আমি কি পেয়ে যাব, নিট ন্যাশনাল ইনকাম। একটু জেনে রেখো, এই টার্মগুলো পরীক্ষায় কিন্তু আসে। ওকে, একটু খেয়াল করো, কোনো টাফ জিনিস না এগুলো, হয়তো তোমাদের গুলিয়ে যেতে পারে, একবার দুবার দেখলে মনে হতে পারে যে না এগুলো সব হজরওয়ালা, কিন্তু এরকম ভাবার কিচ্ছু নেই, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার আলাদা আছে, জাস্ট ওই একই কনসেপ্ট ঘুরিয়ে ফিরিয়ে বলা আছে। ওকে, আমি লাস্টে গিয়ে আরো একবার হাইলাইট করে দেবো, আপাতত দেখতে থাকো। তাহলে দেখো এনএনআই কি না, জিএনআই থেকে আমাদের ডেপ্রিসিয়েশনটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে কি আমাদের এনএনআই, নিট ন্যাশনাল ইনকাম। চলো এবার দেখো এমএনআই এবং আরএনআই, ঠিক আছে, মানি ন্যাশনাল ইনকাম এবং রিয়েল ন্যাশনাল ইনকামের মধ্যে পার্থক্যটা কি সেটাও আমাদের দরকার। তার আগে আমরা জেনে নেব আগে আমাদের মানি ন্যাশনাল ইনকামটা কি আছে আর রিয়েল ন্যাশনাল ইনকামটা কি আছে। দেখো মানি ন্যাশনাল ইনকাম যেটা আছে সেটা কি না, কোনো একটা বছরে যে পরিমাণ টাকা আমাদের উৎপাদন হচ্ছে, সাপোজ আমি তোমাকে যদি বলি এই 2000 সালের 2022 সালের 2022 সালের কোনো একটা ইনকাম হচ্ছে, সাপোজ ধরো কোনো বস্তুর দাম রয়েছে, আমি কি করব, কোনো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারকে ফিক্স ধরে নেব, ধরো 2016 সালে আমি আলুর দাম ধরে নিলাম 8 টাকা পার কেজি, একটু বোঝো ব্যাপারটা, 8 টাকা পার কেজি আমি ধরে নিলাম। এবার দেখো আমাদের যে দাম স্তর, মানে 2022 সালে, নিশ্চয়ই 2016 সালে যদি 8 টাকা পার কেজি থাকে, 2022 সালে সেটার দাম বাড়তে বাধ্য, এবং আমি ধরে নিলাম এটা 10 টাকা পার কেজি এখন বর্তমান মূল্য। তাহলে দেখো মানি ন্যাশনাল ইনকাম কি না, এই যে 2016-র রেসপেক্টে আমি
যে 2022 সালের যে দাম স্তর সেটা দিয়ে যদি গুণ করি যেটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের আর্থিক জাতীয় আয়। ব্যাপারটা বোঝা গেল না? না, আমি আবারও বলছি, মানি ন্যাশনাল ইনকাম কি, কোনো একটা নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ইয়ার কি ধরে ফিক্স ধরে রাখবো। ধরো সাপোজ আমি এখানে ফিক্স ধরে রেখেছি 2016 সালের ইনকাম, সরি প্রোডাক্টের মূল্য কত, 8 টাকা পার কেজি। এবার আমি এসে দেখলাম 2022 সালে সেই প্রোডাক্টের মূল্য 10 টাকা পার কেজি হয়ে গেছে। তাহলে এর দাম স্তর কত হয়ে গেল, 2 টাকা বেড়ে গেছে। তো এই দাম স্তর দিয়ে যদি আমি সেটাকে গুণ করি তাহলে যেটা আমি পাবো সেটা হয়ে যাবে কি না, মানি ন্যাশনাল ইনকাম। ওকে, এবার চলে আসো প্রকৃত জাতীয় আয় কি হয়ে যাবে। দেখো প্রকৃত জাতীয় আয় 2000, সাপোজ ধরো এটা 2022 সাল, 2022 সালের প্রকৃত জাতীয় আয় যদি আমি বের করতে যাই তাহলে 2020 সালের দামের যে সূচক, সরি এটা 2022 সালের দামের সূচক কার ভিত্তিতে, একটা ফাইন্যান্সিয়াল ইয়ার ফিক্স করা থাকে। যেমন ধরো এখানে দেয়া আছে 2016 ভিত্তিতে, কত টাকা সেটা না, 2016 ভিত্তিতে সেটা 400 টাকা। এবার দেখো এই বছরে আমাদের প্রকৃত জাতীয় আয় কত, এত টাকা, ইনটু যদি আমি 100 করে দিই তাহলে যে টাকাটা পাবো এটা হয়ে যাবে আমাদের প্রকৃত জাতীয় আয়। ঠিক আছে, আমি আবারও বলছি, ধরো 2022 সাল তোমার ইনকাম, তোমার ফ্যামিলির ইনকাম 5,000 টাকা। কত টাকা, 5,000 টাকা। এই বছরের দামের যে সূচকটা আছে কার ভিত্তিতে, 2016 ভিত্তিতে দামের যে সূচকটা আছে সেটা ধরো তোমার 50 টাকা। ওকে, ইন্টু 100, ইন্টু 100 দিয়ে যদি গুণ করো যেটা পাবে সেটা হয়ে যাবে কি না, এই যে 10,000 টাকাটা আসছে এই 10,000 টাকাটা কিন্তু হয়ে যাবে কি প্রকৃত জাতীয় আয়। ওকে, এবার দেখো দামের সূচকটা কি, আমি তো দামের সূচক 2016 ভিত্তিতে বলে দিলাম। এবার কথা হচ্ছে দামের সূচকটা কি। দেখো তুমি যদি খেয়াল করো প্রত্যেকটা বছর প্রত্যেকটা প্রোডাক্টের দাম কি হচ্ছে, উত্তর বৃদ্ধি পাচ্ছে, আবার কোনো কোনো প্রোডাক্টের দাম কমছেও। তো কোনো বছরে যদি কোনো প্রোডাক্টের দাম বাড়ে সেই বছরের ভিত্তিতে কি করা হয় না, সেই দাম সূচক কি ধরা হয়, 100 ধরা হয়। যেমন দেখো এখানে 2016 সাল ছিল, এখানে 2016 সাল ছিল, এটা কত ছিল, এটা 2020 সাল ছিল, তাই না? তো 16 থেকে 20 প্রতি বছরে কত করে ধরেছে সূচক, 100 করে ধরেছে। তো যদি 100 করে ধরে তাহলে কত হবে, 4 বছরে 400 টাকা। তাহলে এটা যদি 2022 সাল ধরি তাহলে এখানে আমার 400 জায়গায় কত ধরা উচিত, যদি 2000 সাল ধরি তাহলে এটা 600 টাকা ধরা উচিত। এটা কিভাবে বের করা যায়, এটা কিভাবে, এই যে 100 টাকায় যে আমি ধরবো এটার কি কারণ আছে যে আমাকে 100 টাকায় ধরতে হবে, কেন আমি 1000 টাকা ধরবো না, কেন আমি 500 টাকা ধরবো না, 100 টাকায় কেন ধরবো। এর কারণটা হচ্ছে দেখো এখানে আমি যেটা বোঝাচ্ছিলাম যে 8 টাকা আর এখানে 10 টাকা, কয় টাকা বাড়লো, 2 টাকা। তাহলে কত বছর, আমি ধরে নিলাম 4 বছর, ভাগ করলে প্রতি বছর কত করে বেড়েছে, 50 পয়সা করে বেড়েছে। এই 50 পয়সাটাই কি করা হয়, অ্যাজ এ সূচক হিসেবে ইউজ করা হয়। বোঝা গেল, অ্যাজ এ সূচক হিসেবে ইউজ করা হয় এবং এটা ফিক্স করে নেওয়া হয় 2016 সালের রেসপেক্টে। বোঝা গেল, চলো তাহলে দাম সূচক আমাদের হয়ে গেল, অত বেশি ইম্পর্টেন্ট না, মানি ন্যাশনাল ইনকাম, রিয়েল ন্যাশনাল ইনকাম, দাম সূচক এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট জিনিসগুলো অলরেডি আমরা করে এসেছি। চলো এবার দেখো ব্যক্তিগত আয় আর ব্যয়যোগ্য আয়। ব্যক্তিগত আয় বলতে সাপোজ তুমি যে টাকাটা ইনকাম করছো সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত আয়। এবার দেখো তোমার ওই ব্যক্তিগত আয় থেকে যদি তুমি ট্যাক্সটাকে বাদ দাও তাহলে কি হবে, যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে কি তোমার ব্যয়যোগ্য আয়। কারণ কি, সাপোজ ধরো তুমি 20 লক্ষ টাকা পার ইয়ার ইনকাম করো, 20 লক্ষ টাকা প্রতি বছর ইনকাম করো। এবার কথা হচ্ছে এই 20 লক্ষ টাকার থেকে তো তোমাকে ট্যাক্স দিতে হবে সরকারকে। এখন তোমার ইনকাম হয়তো 5 থেকে 10 লাখের মধ্যে আছে, ঠিক আছে, বা এখন তোমার ইনকাম 2 থেকে 3 লাখের মধ্যে আছে। তো এখন তোমাকে কি করতে হচ্ছে না, না সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে না। ঠিক আছে, এবার দেখো কোনো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে তোমার আর্থিক লেনদেন বা তোমার ইনকাম ধরো সাপোজ 20 লক্ষ টাকা হয়ে গেল। তো যখন 20 লক্ষ টাকা হয়ে যাবে তখন আমাদের ভারত সরকার একটা নির্দিষ্ট পার্সেন্টেজে তোমার এই 20 লক্ষ টাকার উপরে কি করাবে, কি বসাবে, ইনকাম ট্যাক্স বসাবে, ইনকাম ট্যাক্স বসাবে।
তো ইনকাম ট্যাক্স যেটা বসাবে সেটা তোমার টাকার থেকে বাদ যাবে। সাপোজ ধরে নাও 10% বসালো, 10% বসালে কত হবে না 2 লক্ষ টাকা বাদ চলে যাবে। 2 লক্ষ টাকা যদি বাদ চলে যায় তোমার কাছে থাকবে কত, 18 লক্ষ টাকা। তো এই 18 লক্ষ টাকাটা তোমার হয়ে যাবে কি ব্যয়যোগ্য আয়, বা যেটাকে তুমি খরচ করতে পারবা। আর ব্যক্তিগত আয় বলতে বলতে কোনটা বোঝাবে না, এই যে যে তোমার 20 লক্ষ টাকা ইনকাম করেছিলে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে, সেটা হয়ে যাবে তোমার ব্যক্তিগত আয়। আর প্রত্যক্ষ কর, এই যে আমি যেটা বাদ দিলাম 2 লক্ষ টাকা, সেটা আমার কি হয়ে যাচ্ছে প্রত্যক্ষ কর কর বা ডাইরেক্ট ট্যাক্স। বোঝা গেল? তাহলে ব্যক্তিগত আয় কি, তুমি যে পরিমাণ টাকা তুমি একটা নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে ইনকাম করছো সেটা হয়ে যাবে কি না তোমার ব্যক্তিগত আয়। আর এই ব্যক্তিগত আয় থেকে তুমি যেটা সরকারকে ট্যাক্স দিচ্ছ সেটা যদি বাদ দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ব্যয়যোগ্য আয়, বা যে টাকাটা তুমি কি করতে পারবে না খরচ করতে পারবে। ওকে, চলো দেন আমরা চলে আসব রিলেশনশিপ, জাতীয় আয় এবং জাতীয় উৎপাদনের মধ্যে কি সম্পর্ক আছে। দেখো এখানটা একটা ব্যাপার আছে, জাতীয় আয় এবং জাতীয় উৎপাদন দুটো কিন্তু একই কথা। একটা নির্দিষ্ট দেশে যে পরিমাণ আমাদের কি হয় উৎপাদন হবে, সেটাই তো পরবর্তীকালে আমরা যদি তার অর্থমূল্যকে যোগ করি তাহলে জাতীয় আয় পাবো। তাহলে জাতীয় উৎপাদন যদি বেশি হয় জাতীয় আয়ও বেশি হবে, এবং জাতীয় আয় যদি কোথাও কম হয় তাহলে কি হবে না জাতীয় উৎপাদনও কিন্তু কম হবে। বোঝা গেল? এবার দেখো তারপরে কিসের সম্পর্ক বের করতে বলেছে, মোট জাতীয় আয় এবং নিট জাতীয় আয়ের মধ্যে সম্পর্ক। মোট জাতীয় আয় এবং নিট জাতীয় আয়ের মধ্যে সম্পর্ক কি দেখো, আমাদের যত বেশি মোট জাতীয় আয় হবে তত নিট জাতীয় আয় হতে পারে, কিন্তু এখানে সেইভাবে সম্পর্ক কিন্তু আমরা কি করতে পারি না, উপস্থাপন করতে পারি না। সাপোজ ধরো তুমি কোনো একটা জায়গায় তোমার মোট জাতীয় আয় কত হচ্ছে, সাপোজ ধরো 100 টাকা হচ্ছে তোমার মোট জাতীয় আয়, এখন সেটা বেড়ে হয়ে গেল কত 500 টাকা। তাহলে দেখো 100 টাকার থেকে তো তোমার বাদ দিতে হবে, কি বাদ দিতে হবে, তোমার যে খরচটা রয়েছে সেটা বাদ দিতে হবে। তো সেটা যদি তুমি বাদ দাও, তুমি যত বেশি ইনকাম করবে তোমার খরচের পরিমাণ তো ততই বাড়বে। সাপোজ ধরো তোমার একটা জামা উৎপন্ন করতে যে টাকা খরচ হয়, ঠিক 10টা জামা উৎপন্ন করতে গেলে সেই 10x টাকা খরচ বেশি হবে। তোমার আগে ধরো একটা জামা তৈরি করতে তোমার 10 টাকা খরচ হতো, এখন আরো সেই 10টা জামা বানাতে কত 100 টাকা খরচ হবে। এখন দেখো আগে একটা জামা বানাতে গিয়ে তোমার 2 টাকা অপচয় হতো, বা 2 টাকা তোমার বাদ চলে যেত, তাহলে নিশ্চয়ই 10টা জামার ক্ষেত্রেও তোমার ওই টাকাটা বাদ যাবে, 2 × 10 তাহলে 20 টাকা বাদ যাবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের কি সরল সম্পর্ক রয়েছে। ছেড়ে দাও, এই সম্পর্ক অত বেশি ইম্পর্টেন্ট না। ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে যদি ডেসক্রিপটিভ প্রশ্ন ইউপিএসসির জন্য বা ইকোনমিক্স যদি কেউ অ্যাজ এ অপশনাল নেয় তাদের ক্ষেত্রে এগুলো দরকার আছে, জেনারেলি এখান থেকে সম্পর্ক থেকে প্রশ্ন আসে না। চলো এবার দেখো আমাদের যে জাতীয় আয় পরিমাপের উৎপাদন যে পদ্ধতি, সেই পদ্ধতিটা এখানে আমার তুলে দিয়েছি যাতে তোমরা তোমাদের বুঝতে সুবিধা হয়। একটুখানি খেয়াল করো, উৎপাদনের পদ্ধতি অনুযায়ী আমি জাতীয় আয়কে কিভাবে পরিমাপ করতে পারি। সাপোজ দেখো এই যে মানুষটা কাজ করছে, হ্যাঁ এই মানুষটা কাজ করছে কত কত ডলারে, $1। এই যে ধান ধান উৎপন্ন হয়েছে কত ডলার, $2। এটা দেখো $3, এটা দেখো $4, এটা দেখো $5। গল্পটা হলো এই যে যে চাষি, এই চাষি মাঠে কি করেছে ফসল ফলিয়েছে, ফসল ফলানোর ফলে কি হচ্ছে না সেই ফসলের মূল্য হয়েছে $2। এবার দেখো এই $2 মূল্যের যে গমটা উৎপন্ন হয়েছে, সেই গমটা আটা হওয়ার পরে তার দাম হয়েছে কত $3। আবার দেখো এই যে যে আটাটা তৈরি হচ্ছে, এই আটাতে যখন ব্রেড তৈরি হচ্ছে বা রুটি তৈরি হচ্ছে তখন তার মূল্য গিয়ে দাঁড়াচ্ছে $4। ঠিক আছে, এইবার দেখো এই $4 থেকে যখন আমরা কি করছি, কাস্টমাররা গিয়ে কি করছি সেই রুটি কিনছি, তখন যে দোকানদার সেও একটা মুনাফা নিচ্ছে, যে মুনাফার থেকে টোটাল গিয়ে ফাইনাল ভ্যালু কত দাঁড়াচ্ছে না ফাইনাল ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে 5,000 টাকা। তো যদি তুমি এখানে দেখো ফার্মার কি করলো, একটা প্রোডাক্টকে 12,000 টাকায় বিক্রি করলো। ঠিক আছে, এবার দেখো রাইস মিলার কি করলো, যখন চালটাকে তৈরি করলো, আমি এখানে যেটা বোঝাচ্ছিলাম
চালটাকে তৈরি করলো, তখন কি করলো না, চাল তৈরি করার পরে সেটাতে আরো 3,000 টাকা অ্যাড হয়ে গেল। তো আরো 3,000 টাকা যদি অ্যাড হয় তাহলে সেই টাকা গিয়ে দাঁড়ালো কত, 15,000 টাকা। এবার দেখো সেই চালটা যখন আমরা কিনছি, সেই 15,000 টাকার চালটা আমরা কত টাকা দিয়ে কিনছি, 20,000 টাকা দিয়ে কিনছি। তো 20,000 টাকা দিয়ে যদি কিনি, তাহলে দেখো এই যে আমাদের জিডিপি যেটা আসবে বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা আসবে, সেটা কত আসবে না 20,000 টাকাটাই আসবে। মানে আমরা টোটাল ভ্যালু যেটা অ্যাড করছি সেটাই হয়ে যাবে কি আমাদের মোট উৎপাদন। তাহলে দেখো প্রথমে যে ফার্মার সে 12,000 টাকা ইনভেস্ট করেছিল বা 12,000 টাকায় বিক্রি করেছিল, রাইস মিলার বিক্রি করছে আরো 3,000 টাকা বাড়িয়ে। তারপরে দেখো আমরা গিয়ে কিনছি দোকান থেকে, সব যে দোকানদার সে 5,000 টাকা লাভ রাখছে। তাহলে ফাইনালি দেখো টোটাল যে প্রোডাক্ট ভ্যালু দাঁড়াচ্ছে বা টোটাল যে ভ্যালু দাঁড়াচ্ছে ওই প্রোডাক্টের, সেটা হচ্ছে কত, 20,000 টাকা। এখন দেখো আমাদের উৎপাদনের পদ্ধতি অনুসারে কি হয় না, ফাইনাল যে ভ্যালু, একদম ফাইনাল যে ভ্যালু, সেটাকেই কি বলা হয়, উৎপাদনের মূল্য বলা হয়ে থাকে। কখনোই আমি উৎপাদন করলাম 12,000 টাকা দিয়ে, সাপোজ ধরো পাট শিল্প, পাট একটা 1 কুইন্টাল পাট 1200 টাকায় বিক্রি হলো, ঠিক আছে, কত টাকায়, 1200 টাকায়। এবার দেখো এই 1200 টাকার পাটকে কেউ কিনে সেই পাটের থেকে বস্তা বানিয়েছে, বস্তা টস্তা বানিয়েছে, তার একটা খরচ গেছে, খরচ গিয়ে সে এইটাকে বিক্রি করেছে কত টাকায় না 1500 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। এবার ধরো এটা তুমি কিনে নিয়ে এসছো, কিনে নিয়ে এসে তুমি বিক্রি করে দিলে, তুমি বিক্রি করলে কত টাকায়, 2500 টাকায় টোটালটা বিক্রি করে দিলে। তাহলে দেখো এই যে ফাইনাল ভ্যালুটা আসলো 2500 টাকা, এটাই কিন্তু আমাদের উৎপাদনের পদ্ধতি অনুযায়ী কি হবে না জিডিপিতে কাউন্টিং হবে। বোঝা গেল? চলো এবার দেখো আমি আগেই বলেছিলাম আয়ের পদ্ধতি, 1 মিনিট। আয়ের পদ্ধতি, ব্যয়ের পদ্ধতিতে আমরা জাতীয় আয়কে পরিমাপ করতে পারি, এগুলো আমি আর বলবো না, ঠিক আছে। তো চলো আমি একবার রিভাইজ করিয়ে দিই আমি যেগুলো বলছিলাম একটু আগে। জিডিপি মার্কেট প্রাইস, জিডিপি ফ্যাক্টর কস্ট, এনডিপি, তারপরে এনডিপি ফ্যাক্টর কস্ট, জিএনপি, জিএনপি ফ্যাক্টর কস্ট, এনএনপি, এইগুলো আমি একবার একটু আলোচনা করে দিই। দেখো গ্রস মানে সমগ্র, হ্যাঁ, তোমার মোট ধরো তোমার স্যালারি যদি 25,000 টাকা হয়, তো এখান থেকে ট্যাক্সের টাকাটা বাদ দিলে পরে বা ডেপ্রিসিয়েশনটা যদি বাদ দাও, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে নিট পাবে। ওকে, ঠিক একই একই রকম ভাবে ডোমেস্টিক প্রোডাক্ট থেকে যদি তুমি এনএফআইএ, এনএফআইএ মানে এক্স মাইনাস এম, মানে ইম্পোর্ট, সরি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এটাকে যদি বাদ দাও, যেটা পাবে সেটা হয়ে যাবে কি ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে পড়ে যাবে। আর মার্কেট প্রাইস থেকে যদি তুমি ইনডাইরেক্ট ট্যাক্সটাকে বাদ দাও বা গভর্নমেন্ট যে সাবসিডিজ দিচ্ছে সেটা যদি বাদ দাও, তাহলে কি পেয়ে যাবে, ফ্যাক্টর কস্ট পেয়ে যাবে। গভর্নমেন্ট সাবসিডি কিসে দেয়, যেমন ধরো গ্যাসের ক্ষেত্রে গভর্নমেন্ট একটা টাকা দিচ্ছে এবং তার সাথে সাথে একটা ট্যাক্সও রয়েছে। তো এই টাকা দুটো যদি আমি বাদ দিয়ে দিই কার থেকে, মার্কেট প্রাইস থেকে, তাহলে যেটা আমরা পাবো সেটা পেয়ে যাবো কি ফ্যাক্টর কস্ট, আমি তোমাদের বলছিলাম, তাই তো। চলো তাহলে জিডিপি আমরা জানলাম, জিডিপি মার্কেট প্রাইসে কি হবে না, জিডিপি সঙ্গে আমি মার্কেট প্রাইসকে গুণ করে দেবো। কি করে দেবো, জিডিপি ইন্টু মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু আমি কি পেয়ে যাবো, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। এবার কি হবে, এই যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস আমি পেলাম, এটার থেকে আমি কি বাদ দিয়ে দেবো, এটার থেকে আমি ইনডাইরেক্ট ট্যাক্সটাকে বাদ দিয়ে দেবো, ইনডাইরেক্ট ট্যাক্স এবং সাবসিডিজ বাদ দিয়ে দেবো। তাহলে আমি কি পাবো না জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট কোথায় পাবো, এই যে আমি পেলাম জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, এর থেকে আমি ইনডাইরেক্ট ট্যাক্সটাকে বাদ দিয়ে দিলে আমি কি পাবো, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট কিন্তু পেয়ে যাব। ওকে, ঠিক একই রকম ভাবে দেখো নিট ডোমেস্টিক প্রোডাক্ট, নিডস ডোমেস্টিক প্রোডাক্ট কি হবে না, এক্ষেত্রে আমরা ডেপ্রিসিয়েশনটাকে বাদ দেবো, এক্ষেত্রে আমরা কিটাকে বাদ দেবো, অপচয়টাকে বাদ দেবো। মানে জিডিপি থেকে এনডিপি কিভাবে আসে, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস থেকে এনডিপি অ্যাট মার্কেট প্রাইস কিভাবে আসে, কিচ্ছু না, এখান থেকে আমি জাস্ট ডেপ্রিসিয়েশনটা বাদ দেবো। ওকে, সব সময় মাথায় রাখবে জিডিপি মার্কেট প্রাইস থেকে যখন এনডিপি মার্কেট প্রাইসে আমি আসব, তখন আমি কি বাদ দেবো, জাস্ট ডেপ্রিসিয়েশনটাকে বাদ দেবো, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে দেখো এনডিপি ফ্যাক্টর কস্ট কি হবে
না এনডিপি যে মার্কেট প্রাইসটা ছিল, এনডিপি যে মার্কেট প্রাইসটা আমরা পেলাম এখানে, এই মার্কেট প্রাইস থেকে আমি ইনডাইরেক্ট ট্যাক্সটাকে বাদ দেবো, যেটা দেখো এটার ক্ষেত্রে আমরা করেছিলাম, সিমিলার এখানে তাই করব। ওকে, জিএনপি কি করব না জিডিপি থেকে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মার্কেট প্রাইস কি করব না আমাদের গ্রস জিডিপি থেকে, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস থেকে ওই যে এক্স মাইনাস এম, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট করে দেব, তাহলে আমার কি হয়ে যাবে না মার্কেট প্রাইস আমরা পেয়ে যাব কি গ্রস ন্যাশনাল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা পেয়ে যাব। একই রকম ভাবে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস থেকে এই দুটোর মতো যদি আমি ইনডাইরেক্ট ট্যাক্সটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমার কি পেয়ে যাব গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। ওকে, তারপরে দেখো এনএনপির ক্ষেত্রেও সেই একই রকম, ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিতে হবে। ফ্যাক্টর কস্টে দেখো সেই একই রকম, ডেপ্রিসিয়েশনটাকে আমি বাদ দিয়ে দেবো এবং তার সাথে সাথে ইনডাইরেক্ট ট্যাক্সটাকেও কিন্তু আমি বাদ দিয়ে দেবো, তাহলে আমি কি পেয়ে যাব নিট ন্যাশনাল প্রোডাক্ট কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, তো টোটাল এই যে বিষয়গুলো, যদি তোমার কোনোটা বুঝতে অসুবিধা হয় বলো, আমি আবারও বলে দিচ্ছি। এই ছিল আমাদের টোটাল আজকের ন্যাশনাল ইনকামের টোটাল লেসেনটা। এর থেকে সামান্য কিছু স্ট্যাটিক ইনফরমেশন আছে যেটা আমি তোমাদের নোটসে দিয়ে দেবো, ওগুলো দেখে নিলেই তোমাদের মোটামুটি এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আর এই যে যে টার্মগুলো আমি ইউজ করলাম, যে টার্মগুলো আমি বোঝালাম, এইগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, তোমরা একটু পরে যখন এমসিকিউ প্র্যাকটিস সেট পাবে সেখানে দেখলেই বুঝতে পারবে।